আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ এইচএসসি বায়োলজি দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 3 পরিপাক ও শোষণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে পরিপাক কাকে বলে? পরিপাক হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকেই মূলত পরিপাক বলে। ওকে, তো আমরা যে খাবার খাই, ভাত, মাছ, তারপর মাংস, এগুলো কি হয়? এগুলো হচ্ছে জটিল খাদ্যবস্তু, অর্থাৎ এগুলো বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অর্থাৎ বিভিন্ন এনজাইম এবং হরমোনের প্রভাবে ভেঙে দ্রবণীয় সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় অর্থাৎ দেহ যেন শোষণ করতে পারে সেই রকম ভাবে হওয়াকে অর্থাৎ ক্ষুদ্র অণুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে মূলত কি বলা হয়? পরিপাক বলা হয়। আর এই পরিপাকটা হয়ে থাকে মূলত দুই ভাবে, একটা হচ্ছে যান্ত্রিক এবং অন্যটি হচ্ছে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক হচ্ছে যে আমরা যে মুখ দিয়ে চিবাই, তারপর হচ্ছে চর্বণ, পেষণ, তারপর মোচড়ানো বিভিন্ন মাধ্যমে এগুলা কি হয় যে মুখে দাঁতের মাধ্যমে এগুলা কি হয়? যান্ত্রিক পরিপাক হয়। এবং আর রাসায়নিক হচ্ছে যে এনজাইম এবং হরমোনের প্রভাবে দ্রবণীয় সরল এবং ক্ষুদ্র অণুতে যে পরিণত হয় সেটিকে হচ্ছে রাসায়নিক পরিপাক। আর পৌষ্টিকতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকেই পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারটা পরিপাক করার জন্য যতগুলো অঙ্গ কাজ ভূমিকা পালন করে, যেমন পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, তাই না? তারপর হচ্ছে মুখগহ্বর, অন্ননালী, এগুলো সবগুলো নিয়ে হচ্ছে পৌষ্টিকতন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, তাহলে চলো যে সামনে দেখি যে মানব দেহের পৌষ্টিকতন্ত্র এবং সংশ্লিষ্ট পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিকতন্ত্রকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কি যে পৌষ্টিক নালী এবং অন্যটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালীর মধ্যে আছে হচ্ছে মুখগহ্বর এবং মুখছিদ্র এবং মুখগহ্বর, আর তারপর হচ্ছে গলবিল। তারপরে যে অংশটি দেখো যে এইখানে হচ্ছে মুখ, প্রথমে হচ্ছে মুখ আর হচ্ছে মুখগহ্বর, তারপরে যে অংশটি সেটি হচ্ছে গলবিল, এই যে এই অংশটাকে গলবিল। তারপর যেটি আসে এটি হচ্ছে 12.5 সেন্টিমিটার। তারপর যেটি আসে সেটি হচ্ছে কি যে সেটি হচ্ছে অন্ননালী, তাই না? অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। দেখো এই যে অন্ননালী, যে গলবিলের পর থেকে যে সরু নালীটা একবারে গিয়ে পাকস্থলীতে উন্মুক্ত হয়েছে, এটাকে বলা হয়েছে, পুরোটাকে অন্ননালী বলা হয়, অন্ননালী। এটির দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। তারপর পাকস্থলী কি যে পাকস্থলী হচ্ছে অন্ননালীর পরের অংশ, এটির দৈর্ঘ্য হচ্ছে 30.5 সেন্টিমিটার থেকে 15.2 সেন্টিমিটার। এবং এর পাকস্থলী দেখো অনেকগুলো অংশ থাকে এবং এর অংশগুলো হচ্ছে কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ এবং পাইলোরাস ইত্যাদি অংশ থাকে। তারপরে যে অংশটি সেটি হচ্ছে ক্ষুদ্রান্ত হচ্ছে দৈর্ঘ্যে 6 থেকে 7 মিটার। মনে রাখবা, মানুষের যে ক্ষুদ্রান্ত এটি হচ্ছে সবচেয়ে বড় অংশ এবং এটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, 6 থেকে 7 মিটার। আর ক্ষুদ্রান্তের মধ্যে 3টি অংশ পাওয়া যায়, সেটি হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম পাওয়া যায়। এবং এটি তারপর হচ্ছে যে অংশটি আছে সেটি হচ্ছে বৃহদন্ত্র। আর বৃহদন্ত্র দেখো যে ক্ষুদ্রান্তের পরে যে অংশটি সেটি হচ্ছে বৃহদন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার এবং এর অংশের মধ্যে এর সিকাম, কুলন, তারপর মলাশয় থাকে। আর সবার শেষে যেটি থাকে সেটি হচ্ছে পায়ু। এই হলো মুখছিদ্র থেকে একবারে পায়ু পর্যন্ত পৌষ্টিক নালী। তারপর আছে পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5 ধরনের: লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। এই হলো সমগ্র পৌষ্টিকতন্ত্র। তারপর আসো যে খাদ্য গ্রহণের পর থেকে মলত্যাগের যে প্রক্রিয়া সেটা 6টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ ও পানি গলাৎকরণ, তারপর হচ্ছে পৌষ্টিক নালীতে খাদ্য সঞ্চালিত হবে। এরপর যেটি হবে সেটি হচ্ছে খাদ্যের যান্ত্রিক পরিপাক হবে, অর্থাৎ মেকানিক্যাল ডাইজেশন অফ ফুড। এর যান্ত্রিক পরিপাকের পরে সেটি হচ্ছে কি রাসায়নিক পরিপাক হবে, খাদ্যের রাসায়নিক পরিপাক হবে। তারপর হচ্ছে রাসায়নিক পরিপাকের পরে যেটি হবে সেটি হচ্ছে পরিপাকৃত খাদ্য পানি ও শোষণ হবে, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড অ্যান্ড ওয়াটার। তারপর যেটি আছে সেটি হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন হবে, তাই না? সবার শেষে যেটি হবে সেটি হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। এই 6টি ধাপে মূলত কি হয় যে খাবারটা প্রক্রিয়ার খাদ্য গ্রহণ হয়।
তারপর আসলে যে মানুষের যে খাদ্য পরিপাক প্রণালী, এখানে আমরা কি কি ধরনের খাবার খাই? আমরা কি খাই? শর্করা খাবার খাই। শর্করা ধরনের কার্বোহাইড্রেট ধরনের খাবার খাই, যেমন ভাত। ভাত হচ্ছে কি কার্বোহাইড্রেট ধরনের। তারপরে রুটি, রুটি একটা কার্বোহাইড্রেট। চিনি, শাকসবজি এগুলো কি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। এগুলোকে হজম করার জন্য, অর্থাৎ এগুলোকে পরিপাক করার জন্য যেসব এনজাইম লাগে সেটা হচ্ছে অ্যামাইলোল্যাকটিক এনজাইম। তাহলে অ্যামাইলোল্যাকটিক এনজাইম হচ্ছে কি করে? আমাদের অ্যামাইলোল্যাকটিক এনজাইম হচ্ছে আমাদের কি করে, যে শর্করা জাতীয় খাবারকে হজম করার জন্য অ্যামাইলোল্যাকটিক এনজাইম লাগে। অ্যামাইলোল্যাকটিক এনজাইমের মধ্যে টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ তারপর ইত্যাদি এনজাইম কাজ করে। এবং এই ইত্যাদি এনজাইম কি করে? শর্করাকে গ্লুকোজে রূপান্তর করে। তারপর আসলে যে আমিষ বা প্রোটিন, মাছ মাংস, আমরা যে খাই মাছ মাংস হচ্ছে আমিষ জাতীয় খাবার, এবং আমিষ জাতীয় খাবারকে পরিপাক করার জন্য প্রোটিওলাইটিক এনজাইম কাজ করে। প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে রয়েছে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম কি করে? আমিষকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে স্নেহদ্রব্য বা লিপিড, ভোজ্য তেল, তারপর ঘি, মাখন, প্রাণীর চর্বি ইত্যাদি হচ্ছে কি যে স্নেহদ্রব্যকে পরিপাক করার জন্য যেসব এনজাইম কাজ করে তাদেরকে লাইপোলাইটিক এনজাইম বলে। আর পাকস্থলী আন্তরিক ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ এগুলো হচ্ছে কি লেসিথিনেস, এগুলো হচ্ছে কি যে প্রধান স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম। এবং স্নেহদ্রব্য যে লিপিডটাকে পরিপাক করে কিসে পরিণত করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করবে। এই হলো প্রধানত তিন খাদ্য উপাদান আমরা যা খেয়ে থাকি। তারপরে যেটা আসে সেটি হচ্ছে স্বাদকুড়ি। তাহলে চলো, যে মুখের মধ্যে যে স্বাদকুড়ি, আমরা যে খাবার খাই, আমরা খেয়াল করে দেখবা যে জিহ্বার এক এক জায়গায় এক এক রকমের স্বাদ অনুভূতি আমরা পাই, তাই না? তো জিহ্বার অগ্রভাগে যেটি আছে সেটি হচ্ছে, জিহ্বার অগ্রভাগে দেখবা মিষ্টি স্বাদ অনুভূত হয়। এই যে জিহ্বার অগ্রভাগে মিষ্টি স্বাদ অনুভূত হয়। তারপর যেটি আছে সেটি হচ্ছে অগ্রভাগে দুপাশে নোনতা বা লবণাক্ততায়, যে জিহ্বার দুপাশে অগ্রভাগের দুপাশে হচ্ছে লবণাক্ততা বা নোনতা স্বাদ অনুভূত হয়। এরপর যেটি আছে সেটি হচ্ছে পশ্চাৎভাগে দুপাশে টক বা অম্লতা। যে অম্লতা, এটি হচ্ছে কি টক বা অম্লতা। তারপর হচ্ছে জিহ্বার পিছন দিকে তিক্ত স্বাদ অনুভব করে। যে জিহ্বার পিছন দিকে দেখো তিক্ত স্বাদ অনুভব করতে, তিক্ত স্বাদ হচ্ছে আমরা জিহ্বার পিছন দিকে একবারে অনুভব করি। এই হলো আমাদের জিহ্বার মধ্যে যে স্বাদ করি। তারপর আসো আমাদের দন্ত সংকেত নিয়ে আলোচনা করি, যে দাঁত কয় ধরনের হয়। দাঁত মূলত হচ্ছে 4 ধরনের হয়। দেখো এই যে এখানে হচ্ছে প্রথম যে দাঁত সেটি হচ্ছে কর্তন দাঁত, এবং এটিকে ইনসিসর বলে। কর্তন দাঁত, এবং এটি কাটার জন্য, কোনো কিছু কাটার জন্য সেটি এই কর্তন দাঁত ব্যবহৃত হয়। তারপরে যে দাঁত সেটি হচ্ছে কি ছেদন দাঁত, এবং এটি ক্যানান, এটি কোনো কিছু ছিঁড়ার জন্য, মাংস খাদ্যবস্তু ছিঁড়ার জন্য কাজে লাগে, ছিঁড়ার জন্য ব্যবহার করা। এবং তারপর হচ্ছে অগ্রপেশন মানে প্রিমুলার, এটি হচ্ছে কোনো কিছু গুঁড়া করার জন্য। তারপর হচ্ছে পেশন, এটি হচ্ছে কোনো কিছু চিবানোর জন্য এই দাঁত ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে দন্ত সংকেতটা আমাদের খেয়াল রাখতে হবে যে I2, C1, P2, M3। আর পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টি থাকে? 32টি থাকে। এবং এটি দেখো, খেয়াল করে দেখো যে শিশুদের কিন্তু, এটা খেয়াল করবা যে শিশুদের কিন্তু 20টি থাকে। শিশুদের কিন্তু 20টি দাঁত থাকে। তারপর আছে, খেয়াল করে দেখো এই যে এখানে I2, C1, P2, M3, এই যে এখানে সবগুলো দেখা যাচ্ছে ছেদক অংশ, অর্থাৎ ছেদন দাঁত হচ্ছে একটি, তারপর হচ্ছে কি আর ইনসিসর হচ্ছে 2টি থাকে, অগ্রপেশন 2টি থাকে, পেশন হচ্ছে কত? 3টি থাকে। এই হলো আমাদের দাঁত সংক্রান্ত আলোচনা। আচ্ছা, তাহলে চলো এখন আমরা দেখি মুখ গহ্বরে খাদ্য পরিপাক সম্পর্কে। যে মুখ গহ্বরে মূলত কয়ভাবে খাবার পরিপাক হয়? 2 ভাবে খাবার পরিপাক হয়। একটা হচ্ছে যান্ত্রিক খাদ্য পরিপাক, এবং অন্যটি হচ্ছে রাসায়নিক খাদ্য পরিপাক। তো যান্ত্রিক যে খাদ্য পরিপাক হয় সেটি আসলে কিভাবে হয়? যান্ত্রিক খাদ্য পরিপাকের জন্য সামান্যতম স্বাদ, গন্ধ এবং খাদ্য গ্রহণে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক যে সংকেত পায়, তার প্রেক্ষিতে মস্তিষ্ক লালা গ্রন্থিতে লালাকরণের বার্তা পাঠায়। এবং লালা হলো মূলত পানিতে গঠিত, এবং খাদ্যকে এমন ভাবে নরম ও মসৃণ করে যাতে দাঁতের কাজ দ্রুত ও সহজ হয়। তাছাড়া গৃহীত খাদ্যে ব্যাকটেরিয়া থাকলে তাও কি হয়? বিনষ্ট হয়ে যায়। তাছাড়া জিহ্বা নড়াচড়া, সংকোচন, প্রসারণক্ষম পেশল অংশ, এবং এটি স্বাদ নেওয়া ছাড়াও দাঁতে আটকে থাকা খাদ্যকণা সরাতে, মুখের চারপাশে ঘুরিয়ে বিভিন্ন দাঁতের নিচে পৌঁছাতে লালা মিশ্রণে এবং সবশেষে গিলে ফেলতে সাহায্য করে। এবং যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যমণ্ড নিষ্পেষিত হয়ে নরম খাদ্যমণ্ডতে পরিণত হয়। জিহ্বার উপরিতল যখন খাদ্যমণ্ডকে শক্ত তালু বা হার্ড প্যালেট বিপরীতে রেখে চাপ দেয়, তখন খাদ্যমণ্ড পেছন দিকে যেতে বাধ্য হয়। এছাড়াও পিছনে কোমল তালু সফট প্যালেট এবং থাকায় খাদ্যমণ্ডল নাসা ছিদ্রপথে প্রবেশে বাধা পায়। কোমল তালু পার হলে খাবার গলবিলে এসে পৌঁছায়, এবং গলবিল থেকে 2টি নালী চলে গেছে, এবং একটি হচ্ছে শ্বাসনালী এবং অন্যটি হচ্ছে কি
অন্ননালী জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর অংশে ছোট উদ্গত অংশ হিসেবে এপিগ্লটিস এবং অন্ননালীর উপর এমন একটি ঊর্ধ্বগামী বল প্রয়োগ করে যাতে জীবাণু খাদ্য শ্বাসনালীর ভিতরে প্রবেশ না করে অন্ননালীর ভিতরে প্রবেশ করে। তারপর হচ্ছে যে এই হলো যে যান্ত্রিক পরিপাক গেল আমাদের, এইভাবে হচ্ছে যান্ত্রিক পরিপাকটা হয়। তারপর হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে শর্করা পরিপাক, তারপর হচ্ছে কি আমিষ পরিপাক, আর হচ্ছে স্নেহ পরিপাক, তাই না? এই যে এখানে হচ্ছে স্নেহ পরিপাক। তো এই তিন ধরনের খাদ্য পরিপাক হয় রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে। কিন্তু এইখানে খেয়াল করে রাখবা মুখের ভিতরে শুধুমাত্র মুখে হচ্ছে মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারে পরিপাক হয়। শর্করা পরিপাক হয়, পরিপাক হয়, এছাড়া আর কোনো কিছু পরিপাক হয় না। শর্করা পরিপাকের ক্ষেত্রে কি হয় যে লালা থেকে যে টাইলিন এবং মল্টেজ মিশ্রিত হয়, মল্টেজ এনজাইম মিশ্রিত হয়, সেটি কি করে জটিল শর্করাকে প্রথমে মল্টোজ, আবার এই যে এই মল্টেজ এনজাইমের প্রভাবে মল্টোজটা আবার গ্লুকোজে পরিণত হয়। এই হলো শর্করা পরিপাক। এছাড়া এই যে আমিষ পরিপাকের জন্য কোনো ধরনের এনজাইম থাকে না, এই জন্য আমিষ পরিপাক হয় না। তারপর স্নেহ পরিপাকের কোনো এনজাইম না থাকার কারণে মুখ গহ্বরে কোনো ধরনের স্নেহ পরিপাক হয় না। এখন আসো পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাকের ক্ষেত্রে কি হয়? পাকস্থলীতে খাদ্য পরিপাকের ক্ষেত্রে যে পাকস্থলী আমরা প্রথমে অবস্থান জানি যে পাকস্থলীটা কোথায় অবস্থান করে। পাকস্থলীটা হচ্ছে মূলত ডায়াফ্রামের নিচে অবস্থান করে। পাকস্থলী হচ্ছে 30 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার চওড়া। ডায়াফ্রাম হচ্ছে 30 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার চওড়া। তারপর হচ্ছে এটি ধারণ ক্ষমতা যদি আমরা দেখি যে শিশুদের ক্ষেত্রে এর পাকস্থলীর ধারণ ক্ষমতা হচ্ছে 30 মিলিলিটার। কিন্তু বয়ঃসন্ধিকালের ক্ষেত্রে সেটি হচ্ছে 1 লিটার, আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেটি হবে 1.5 থেকে 2 লিটার ধারণ ক্ষমতা হবে। আর খেয়াল করে দেখো এই যে এখানে হচ্ছে প্রথমে যে অংশ অন্ননালী উন্মুক্ত হয় তা কার্ডিয়া। তো এখানে একবারে প্রবেশ পথে যে এখানে যে উন্মুক্ত হয়েছে কি কার্ডিয়া, অর্থাৎ অন্ননালী যে প্রবেশ করছে পাকস্থলীতে এই অংশটাকে বলা হয় কার্ডিয়া। এবং এখানে একটি কি থাকবে, এখানে একটা কপাটিকা থাকে, কপাটিকাকে বলা হয় অথবা স্ফিংটার থাকে, এবং এই জন্য একে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার বলে। তাছাড়া তারপর দেখো যে কার্ডিয়া বাম পাশে যে এখানে কার্ডিয়া বাম পাশে পাকস্থলীর প্রাচীর যা গম্বুজাকার ধারণ করে সেটিকে বলা হয় হচ্ছে ফান্ডাস। তো এই যে গম্বুজাকার যে ধারণ করছে সেটিকে বলা হয় ফান্ডাস। মনে রাখবা ফান্ডাস, গম্বুজাকার হচ্ছে ফান্ডাস, তাই না? তারপর হচ্ছে ডান অবতল বাম অবতল কিনারা উত্তল কিনারা যথাক্রমে ছোট এবং বড় ভাগ বা লেজার এন্ড গ্রেটার কার্ভেচারস নামে পরিচিত। তারপর হচ্ছে যে অংশটা ডিউডেনামে উন্মুক্ত হয় তাকে বলা হয় পাইলোরাস। অর্থাৎ ডিউডেনামে যে অংশটা উন্মুক্ত হয়েছে সেই অংশেও একটা কি থাকে, কপাটিকা থাকে, সেটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। অর্থাৎ বৃত্তাকার পেশি বলয় থাকে, যে এখানে বলা আছে যে বৃত্তাকার পেশি বলয় আছে যা কপাটিকা বা স্ফিংটার হিসেবে কাজ করে। এই হলো হচ্ছে পাকস্থলীর বর্ণনা। তাছাড়া দেখো পাকস্থলীতে আমরা দুই ধরনের খাদ্য পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আগেরটার মতোই যান্ত্রিক পরিপাক, তারপর আরেকটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি হয়, মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালী পথে পাকস্থলীতে আসে, তাই না? এসে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে কি হয়, তারপরে যে এই সময়ে প্যারাইটাল কোষ থেকে, অর্থাৎ এই যে দেখো এখানে প্যারাইটাল কোষ দেওয়া আছে, এই প্যারাইটাল কোষ থেকে কি হয়, প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়ে কি করে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। তারপর পাকস্থলীর প্রাচীর নানা দিকে সঞ্চালিত হয়, মোচড় দেয় এবং সংকুচিত হয়। দেখো এই যে এখানে এই ফিগারের মধ্যে দেওয়া আছে যে এখানে সংকুচিত হয়েছে, তারপর মোচড় দিয়ে কি করছে, মুখ গহ্বর থেকে আসা যে অর্ধপূর্ণ খাদ্য সেটাকে পেস্টে পরিণত করে। তারপর যে এই সময় গ্যাস্ট্রিক জুস খরিত হয় এবং পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশিয়ে ঘন সুপের মিশ্রণে পরিণত এবং কাইম বা মন্ড নামে পরিচিত। এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত বিভিন্ন এনজাইমের পরিপাক কাজ শুরু হয়ে যায়। এই যে এখানে দেখো কাজ শুরু হয়ে গেছে, তাহলে এখানে গ্যাস্ট্রিক জুস করিতেছে। এই হলো পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। তো আশা করি তোমরা ভালোভাবে এটা বুঝতে পারছো, যান্ত্রিক পরিপাক। তারপর এখন আসো যে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে আগে তো তোমরা দেখেছো যে মুখ গহ্বরে কয় ধরনের খাদ্যের পরিপাক হয়। রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে এক নম্বর শর্করা, তারপর আমিষ, তারপর হচ্ছে স্নেহ, এই 3 ধরনের খাবারের পরিপাক হয়। তারপর শর্করার যে খাবার পরিপাক হয় সেটি হচ্ছে কি, যে এখানে কিন্তু আমরা দেখেছি যে মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়েছে, কিন্তু আর কোনো খাবারের পরিপাক হয় নাই। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে শুধু পাকস্থলীতে যেটা হয় সেখানে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, এই জন্য এখানে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন ঘটে না। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। দেখো তাহলে আমিষ পরিপাকের ক্ষেত্রে কি হয়, গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন ও প্রোরেনিন নামক নিষ্ক্রিয় আমিষ বিশ্লেষী এনজাইম থাকে। এই আমিষ বিশ্লেষী এনজাইম এই পেপসিনোজেনকে কি হয়, পেপসিনোজেনটা হচ্ছে পেপসিনে পরিণত হয় HCl এর প্রভাবে।
HCl এর প্রভাবে এটি পেপসিনে পরিণত হয়, পেপসিন। আর যে এই প্রোরেনিন, এটা কি হয়, এটা রেনিনে পরিণত হয়, এটা রেনিনে পরিণত হয়, এটা HCl এর প্রভাবে রেনিনে পরিণত হয়। HCl টাকে কি হয়, রেনিনে পরিণত হয়। তাহলে এই হলো পেপসিন আর হচ্ছে রেনিন। এই পেপসিন আর রেনিন কি করে, দেখো পেপসিন হচ্ছে আমিষকে কি করে, পেপটোনে পরিণত করে, আমিষকে পেপটোনে পরিণত করে। আবার এই যে রেনিনটা কি করে, দুগ্ধ আমিষ অর্থাৎ দুধে যে আমিষ থাকে সেটার নাম হচ্ছে কেসিন। মনে রাখবা, দুধের মধ্যে যে আমিষ থাকে সেটার নাম হচ্ছে কেসিন। এই কেসিনটাকে কি করা হয়, এই দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে হচ্ছে এই রেনিন এনজাইম। এই প্যারাকেসিনকে আবার পেপসিন কি করে, পেপটোনে পরিণত করে, এই প্যারাকেসিনকে পেপটোনে পরিণত করে হচ্ছে পেপসিন এনজাইম। এই প্যারাকেসিন থেকে আবার কি হয়, যে এখানে হয়। আচ্ছা, তাই না? তাই এই হচ্ছে আমিষ পরিপাক। তারপর হচ্ছে স্নেহ পরিপাকের ক্ষেত্রে কি হয়, যে খাদ্য পাকস্থলীতে যে স্নেহ পরিপাকের ক্ষেত্রে কোনো এনজাইম থাকে না, কিন্তু হচ্ছে গ্যাস্ট্রিক পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক দুর্বল একটা স্নেহ বিশ্লেষকারী এনজাইম থাকে, এবং এটি হচ্ছে শুধুমাত্র মাখনের চর্বিতে কাজ করে, মাখনের চর্বিতে কাজ করে, মাখনের চর্বিতে কাজ করে, তাই না? এটা শুধু মাখনের চর্বিতে কাজ করে, এটা একটু খেয়াল রাখবা। তারপর আসলে যে এখানে হচ্ছে পাকস্থলী কেন নিজেই পরিপাক, নিজেকে কেন পরিপাক করে ফেলে না? আমরা জানি যে পাকস্থলী কি করে, মাংস পরিপাক করে, তারপর মাছ পরিপাক করে, তাই না? আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার পরিপাক করে, তাই না? মাংস, তাহলে মাছ মাংস এগুলো কিন্তু আমিষ জাতীয় খাবার। তাহলে কেন যে তার যে প্রাচীর আছে সেটাও তো মাংস দিয়ে তৈরি, তাই সেটা কেন পরিপাক করে না? পাকস্থলী কেন নিজেকেই পরিপাক করে না? এরকম একটা প্রশ্ন আমাদের থাকতে পারে, তাই না? তাহলে কেন করে না, এই যে দেখো, খেয়াল করে দেখো, এখানে সুরক্ষা ব্যবস্থা হিসেবে কি কি দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে পুরো মিউকাস স্তর। পুরো মিউকাস স্তর এটা কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে রোধ করে রাখে। যে দেখো, এই যে পুরো মিউকাস স্তর, এটা হচ্ছে পুরো প্রাচীর থাকে। তারপর হচ্ছে বাইকার্বনেট ক্ষরণ, যদি HCl বেশি ক্ষরিত হয় তাহলে সেটাকে প্রশমন করার জন্য বাইকার্বনেট অর্থাৎ অ্যাসিডকে প্রশমন করার জন্য ক্ষার ক্ষরিত হয়, তাই না? আমরা জানি অ্যাসিড ক্ষার কি করে, প্রশমন বিক্রিয়া করে। তারপরে যে প্রো এনজাইম অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় এনজাইম, কিন্তু প্রোরেনিন তারপরে কি ছিল, পেপসিনোজেন, এগুলো কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়েছিল। এই জন্য নিষ্ক্রিয় অবস্থায় খরিত হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের যে প্রাচীরটা আছে সেখানে কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না। তারপরে যে আছে যে এখানে যে প্রো এনজাইম, তারপরে যে ঘনসংলগ্ন এপিথিলিয়াম, এটা যে এই ঘনসংলগ্ন হয়ে অবস্থান করে, এই জন্য কি করে, HCl কোনো ধরনের ক্ষতি করতে পারে না। এই কারণে হচ্ছে মূলত পাকস্থলী নিজেকে অর্থাৎ নিজের প্রাচীর নিজেই পরিপাক হয়ে যায় না, এটা। তারপর হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, কিন্তু কোনো ধরনের, মনে করো যে যদি কোনো হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে, অর্থাৎ এই ব্যাকটেরিয়া আক্রমণ করলে কি হবে, পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হবে এবং পাকস্থলী কি হয়ে যাবে, অর্থাৎ এখানে আলসার তৈরি হবে। আলসার তৈরি হবে ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে, সংক্রমণ হইলে। তারপর NSAID ওষুধের প্রভাবে যদি কেউ বেশি এইগুলো ওষুধ খায়, তাহলে কি হবে, তার হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা তাহলে বুঝতে পারলাম যে পাকস্থলী কেন নিজেই পরিপাক হয়ে যায় না। আচ্ছা, তাই এখন আসো ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকের ক্ষেত্রে আমরা যেটি খেয়াল করব, যে এখানে হচ্ছে যান্ত্রিক ক্ষুদ্রান্ত। আমরা জানি যে ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার। আগে আমরা প্রথমে দেখে আসছিলাম যে ক্ষুদ্রান্ত হচ্ছে সবচেয়ে বড়, যদিও তার নাম ক্ষুদ্রান্ত, কিন্তু সে হচ্ছে কি সবচেয়ে বড়। এবং দেখো, তিনটি অংশ থাকে, ডিউডেনাম থেকে 25 থেকে 30 সেন্টিমিটার, এবং এটি হচ্ছে ইউ আকৃতির। এই যে দেখো, এটা কিন্তু ইউ শেপড হচ্ছে, ডিউডেনাম হচ্ছে ইউ শেপড, 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। জেজুনাম হচ্ছে 2.5 মিটার লম্বা। আর তারপর হচ্ছে ইলিয়াম যেটি আছে সেটি হচ্ছে 3 পশ্চমাংশ। তারপর হচ্ছে যেটি আছে সেটি হচ্ছে, দেখো, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে যান্ত্রিক পরিপাক হয়। এখানে আমাদের ক্ষুদ্রান্তে দুই ধরনের পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি হয়, ব্রুনাস গ্রন্থি ও গবলেট কোষাম থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। তারপর কোলিসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয় সংকোচন ঘটিয়ে পিত্ত রস সঞ্চিত ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। তারপর ক্ষুদ্রান্ত কি হয়, পিত্ত লবণ যেটি আছে সেটি কি করে, পিত্ত লবণ হচ্ছে স্নেহদ্রব্যকে অবদ্রবণের মাধ্যমে, ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, তাই না? এটাকে বলা হয় কি, ইমালসিফিকেশন। তাহলে এই যে স্নেহদ্রব্যকে সাবানের ফেনার মতো ক্ষুদ্র 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 করাকে বলা হয় কি, ইমালসিফিকেশন। এটা সম্পর্কে আমরা জানবো সামনে, আরো জানবো। তো চলো সামনে যাই। যে এখানে হচ্ছে যে শর্করা পরিপাক। এখন আসো যে রাসায়নিক পরিপাক। যে তখন আমরা যান্ত্রিক পরিপাক দেখলাম ক্ষুদ্রান্তে, এটা খেয়াল রাখবে, এইগুলো কিন্তু ক্ষুদ্রান্তে কি রাসায়নিক পরিপাক, ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক
ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক যে এখানে কি হয় যে প্রথমে হচ্ছে অগ্নাশয় রস থেকে নিঃসৃত এনজাইম সমূহ যেমন অ্যামাইলেজ আর হচ্ছে কি মল্টেজ, এই দুইটা এনজাইম কি করে, অ্যামাইলেজ কি করে স্টার্চ এবং গ্লাইকোজেনকে মল্টোজে পরিণত করে, অ্যামাইলেজ কি করে স্টার্চ এবং গ্লাইকোজেনকে মল্টোজে পরিণত করে, তারপর মল্টেজ এনজাইম এই মল্টোজটাকে আবার কি গ্লুকোজে পরিণত করে। এই হচ্ছে অগ্নাশয় রস নিঃসৃত পরিপাক, শর্করা পরিপাক। তারপর আন্তরিক রস নিঃসৃত শর্করা পরিপাক কি হয়, আন্তরিক রস নিঃসৃত এনজাইম সমূহের মধ্যে অ্যামাইলেজ, তারপর আইসোমল্টেজ, মল্টেজ, তারপর সুক্রেজ, ল্যাকটেজ থাকে। অ্যামাইলেজ কি করে, অ্যামাইলেজ স্টার্চ এবং ডেক্সট্রিনকে H2O, তারপর এটাকে কি করে ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করে মল্টোট্রায়োজ, তারপর হচ্ছে মল্টোজে পরিণত করে। এই আইসোমল্টেজকে কি করে মল্টোজ এবং গ্লুকোজে রূপান্তর করে। তারপর মল্টেজ এনজাইম এই মল্টোজটাকে গ্লুকোজে রূপান্তর করে। তারপর সুক্রেজ এনজাইম সুক্রোজকে কি করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর করে, তারপর ল্যাকটেজ এনজাইম কি করে, ল্যাকটেজ এনজাইম হচ্ছে ল্যাকটোজকে কি করা হয়, ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করে, যে ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করে। এই হলো শর্করা পরিপাক, অগ্নাশয়ে রস এবং আন্তরিক রসে যে এনজাইম সমূহ থাকে সেইগুলি দ্বারা শর্করা পরিপাক। এখন আসে আমিষ পরিপাক দেখি, ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক, মনে রাখবেন এটা কিন্তু ক্ষুদ্রান্তে, তাই না, ইন্টেস্টাইনে যে পরিপাক হয় সেটি হচ্ছে কি আমিষ পরিপাক। আমিষ পরিপাকের ক্ষেত্রে দেখো অনেকগুলো এনজাইম আছে, যে প্রথমে হচ্ছে ট্রিপসিন, প্রথমে যে এনজাইমটি আছে সেটি হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন এনজাইম কি করে, ট্রিপসিন এনজাইম হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজের রূপে ক্ষরিত হয়, তারপরে এটি সক্রিয় হয়, ট্রিপসিনে পরিণত হয়। তারপরে যে এটি কি করে, ট্রিপসিন প্রোটিউজ আর পেপটনকে কি করে পলিপেপটাইডে রূপান্তর করে। তারপর কাইমোট্রিপসিন কি করে, কাইমোট্রিপসিন আবার যে প্রোটিউজ আর পেপটনকে পলিপেপটাইডে রূপান্তর করে। কার্বক্সিপেপটাইডেজ আছে সেটি কি করে পলিপেপটাইডকে ডাইপেপটাইড আর অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে, এই দুইটাতে পরিণত করে। অ্যামিনো পেপটাইডেজ হচ্ছে কি করে, যে এটি হচ্ছে যে পলিপেপটাইডে রূপান্তর করে, তারপর অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। তারপর এটা ট্রাইপেপটাইড, যে এখানে ট্রাইপেপটাইডেজ আছে সেটিকে পলিপেপটাইডকে আবার অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। তারপর ডাইপেপটাইডেজ আছে সেটিও কি করে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে ডাইপেপটাইডকে। তারপর কোলাজিনেজ সেটিও কি সিম্পল পেপটাইডে রূপান্তর করে, কোলাজিনেজ সিম্পল পেপটাইডে রূপান্তর করে। এখন আসো ক্ষুদ্রান্তে, এই যে ক্ষুদ্রান্তে সবগুলা ঠিক আছে, ক্ষুদ্রান্তে কিন্তু কি যে স্নেহ পরিপাকের লিপিড ডাইজেশন, যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, পিত্তরসে অবস্থিত লবণ, পিত্ত লবণ যেমন সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। তারপর স্নেহ জাতীয় খাবার যেগুলো আছে ক্ষুদ্র ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়। তারপর হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন, সেই প্রক্রিয়াকে কি বলা হয় ইমালসিফিকেশন, অবদ্রবণ বা ইমালসিফিকেশন বলে। তাহলে এখানে দেখো বাইল সল্ট বা পিত্ত লবণ এই যে কি করছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি, যে ইমালসিফিকেশন, মনে রাখবে এটাকে বলা হয় ইমালসিফিকেশন। আচ্ছা এখন দেখি স্নেহ পরিপাকের ক্ষেত্রে যেসব এনজাইম কাজে লাগে সেগুলো হচ্ছে লাইপেজ আর হচ্ছে ফসফোলাইপেজ। এই দুইটা এনজাইম কি করে স্নেহ কণাকে অর্থাৎ লিপিড অণুকে কি করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করে। এছাড়াও যে আছে সেটি হচ্ছে কি ফসফোলাইপেজ যে এনজাইমটি আছে সেটি ফসফোলিপিডকে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর ফসফরিক অ্যাসিডে রূপান্তর করে। এই হলো স্নেহ পরিপাক ক্ষুদ্রান্তে। তাহলে আমরা এখন কতক্ষণ ধরে ক্ষুদ্রান্তের পরিপাক দেখলাম, এগুলো হচ্ছে শেষ করলাম। এখন আসলে আমরা হচ্ছে খেয়াল করি যে পরিপাক গ্রন্থির ভূমিকা। পরিপাক গ্রন্থি আমরা প্রথমে দেখেছিলাম যে 5 ধরনের পরিপাক গ্রন্থি আছে আমাদের মধ্যে, আমাদের শরীরে। একটা হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপর অগ্নাশয় গ্রন্থি, তারপর হচ্ছে আন্তরিক গ্রন্থি। লালা গ্রন্থির ক্ষেত্রে টায়ালিন আর মল্টেজ এনজাইম নিঃসৃত হয়, মিউসিন এনজাইম এগুলো শর্করা পরিপাক করে খাদ্যকে পিচ্ছিল করে লালা। তারপর হচ্ছে যকৃৎ কি করে, যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং পিত্তরস হচ্ছে চর্বি ইমালসিফিকেশন বিপাকে সহযোগিতা করে। তারপর গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থিকে পেপসিন HCl করিতে হয় এবং এগুলো হচ্ছে আমিষ পরিপাক এবং জীবাণু ধ্বংসের ক্ষেত্রে কাজ করে। তারপর অগ্নাশয় থেকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নিঃসৃত হয়, এগুলো আমিষ শর্করা চর্বি পরিপাক করে। তারপর আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস পরিপাক শোষণ করে। তারপর আসলে যে আমরা যে লালা গ্রন্থি থেকে, লালা গ্রন্থি হচ্ছে দুই ধরনের, মুখ গহ্বরের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। প্যারোটিড গ্রন্থি কানের নিচে অবস্থিত বৃহত্তম, এগুলো হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই যে দেখো কানের নিচে প্যারোটিড গ্রন্থি। আর হচ্ছে খেয়াল করে দেখো যে সাবম্যান্ডিবুলার গ্রন্থি নিচের চোয়ালে অবস্থান করে, তারপর সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে অবস্থান করে। প্রধান কাজ হচ্ছে শর্করাকে মল্টোজে পরিণত করা, খাদ্যের পরিবেশ ক্রিয়া ধ্বংস করা, লাইসোজাইম
খাদ্যকে পিচ্ছিল করা ও নরম করা হচ্ছে এর কাজ, প্রধান কাজ। তারপর আসলে যকৃৎ কি? যকৃৎ দেখি, যকৃৎ হচ্ছে এর রসায়নাগার বলা হয়। কেন বলা হয়? কারণ এটি গ্লাইকোজেন সঞ্চয় করে, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। তারপর রক্ত সঞ্চয় করে, প্রায় ১,৫০০ ঘনসেন্টিমিটার রক্ত জমা রাখতে পারে। তারপর যে ভিটামিন সঞ্চয় করতে এডিকে স্নেহদ্রবণীয় ভিটামিন বি 12 সঞ্চয় করে। তারপর মিনারেল সঞ্চয় করে, লৌহ ফেরিটিন হিসেবে পটাশিয়ামকে জমা রাখে। তারপর পিত্তরস উৎপাদন করে, যে পিত্তরস উৎপাদন করে, যকৃৎ থেকে উৎপন্ন পিত্তরস পিত্তথলিতে জমা থাকে এবং চর্বি বিভাগে প্রধান ভূমিকা পালন করে। এই সব কারণে হচ্ছে মূলত যকৃৎকে বলা হয় জৈব রসায়নাগার। তো আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। তো আশা করি বুঝতে পারছো, এবং আগামী যে দ্বিতীয় পর্ব হবে সেটি দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।